দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে সবসময় যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে, না রাখাটা হবে আত্মঘাতী। সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় তিনি সব কথা বলেন। এর আগে বিমান বাহিনীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী সময়োপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি জেনে খুশি হয়েছি যে বাংলাদেশ বিমান বাহিনীর দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংসম্পূর্ণভাবে বেসিক ট্রেনের বিমান আনম্যান্ড এরিয়াল ভেহিকল তৈরি করেছে, যা বিমান বাহিনীর উদ্ভাবনী সক্ষমতা আত্মনির্ভরতার প্রতীক। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘর বিতরণ করা হয়। এ সময় ঘর নির্মাণে বরাদ্দের অর্ধেক টাকা ব্যয় করায় সেনাবাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। আর ঘর পেয়ে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান উপকারভোগীরা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2024 সালের 21 আগস্ট ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের ত্রিপুরা প্রদেশ থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লা সহ দেশের 11 জেলার 73টি উপজেলা। ভয়াবহ সেই বন্যায় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ক্ষতিগ্রস্তদের বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জেলা প্রশাসকরা উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, 2024 সালের বন্যা স্বাভাবিক ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সৃষ্ট এ বন্যায় কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে তার কোনো ধারণাও ছিল না। এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না। প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে। যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল, বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল। প্রধান উপদেষ্টা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সারা দেশ ঝাঁপিয়ে পড়েছিল। সেই সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ঘর নির্মাণের পরিকল্পনা করা হয়, যা সঠিকভাবেই সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। এ সময় ঘর প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান উপকারভোগীরা। আমার ঘর তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সরকার, আমি হলে ওনার পাশে দাঁড়াই। আমার সৌভাগ্য না, সবার সৌভাগ্য। আমার কিছু হয় নাই, সবার জন্য আমি দোয়া করতেছি। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে, তাদের সারাক্ষণ তত্ত্বাবধান করে আমাদেরকে এই বাসন্তী দেওয়ার তরফিক দান করেছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিদেশি বিনিয়োগে লালদিয়া বন্দরের কাজ দ্রুত শেষ করার ক্ষেত্রে সার্বিক অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। লিটার প্রতি 1 টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন 105 থেকে কমিয়ে 104 টাকা, অকটেন 126 থেকে 125 টাকা ও পেট্রোল 122 থেকে কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। সবশেষ গত ফেব্রুয়ারি মাসে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা বাড়ানো হয়েছিল। এরপর মার্চ ও এপ্রিলে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখে সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও শেখ হাসিনার বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অডিওতে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বলে উল্লেখ করেন শেখ হাসিনা। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচার কাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। ইলিয়াস মাতবরের রিপোর্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অপোজিট পার্টি শেখ হাসিনা শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে। চিফ প্রসিকিউটর বলেন, অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের এই কনভারসেশনটা এটার সিআইডির ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে, এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। গণহত্যা সহ অন্যান্য অপরাধের মতো হত্যার হুমকি বিচারে বাধা সৃষ্টি শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধও ট্রাইব্যুনাল আমলে নিয়ে সাজা নিশ্চিত করবে বলে আশা করেন চিফ প্রসিকিউটর। তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহজেই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। গ্রেফতার করে হাত ও মুখ বেঁধে অমানবিক নির্যাতন করার অভিযোগে সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ভুক্তভোগী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে শেখ হাসিনাকে কটূক্তির ও মিথ্যা ও হয়রানিমূলক মামলায় রাশেদকে গ্রেফতার করে নির্মম নিষ্ঠুর নির্যাতন করা হয়, কিন্তু চিকিৎসার অনেক আকুতি করলেও কোনো চিকিৎসা দেয়া হয়নি বলে অভিযোগ করেন রাশেদ খান। সেখানে উল্লেখ করা ছিল যে গণহত্যার দায়ে ব্যক্তির যেমন বিচার হবে সংগঠনেরও বিচার হবে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই সংগঠনের বিচার, সেই ধারাটি, সেই লাইনটি সরিয়ে দেওয়া হয়েছে। কারা এর সাথে জড়িত আমরা সেটি জানতে চাই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন শেখ রেহানা ও তার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের স্থাবর সম্পদ জব্দ ও রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এর আগে গতকাল মঙ্গলবার সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দেরও আদেশ দেওয়া হয়। রাজনীতি হিন্দু মুসলমানকে মাঝে মধ্যে আলাদা করে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ থেকে বেরিয়ে আসার জন্য ওই বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে। দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি মন্দিরের শনিদেব মন্দিরের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ছিল এবং থাকবে। বিএনপি কখনো বিভাজনের রাজনীতি করে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অন্যায়কে প্রশ্রয় দিবেন না, দেখবেন না দেশে কোন দল করে না করে, এগুলো দেখবেন না। যে অন্যায় করবে, যে মানুষের ক্ষতি করবে, সাথে সাথে তাকে আইনের আওতায় নিয়ে তার বিচার করবে। সুতরাং একটা কথা খুব জোর দিয়ে আপনাদের সামনে বলে যায়, আপনারা আমাদেরকে ভোট দেন আর না দেন যায় আসে না, কিন্তু আপনাদের পাশে আমরা আছি।
আপনাদের যে অধিকার, সেই অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনাদের যেন কোনো অন্যায় না হয়, অবিচার না হয়, সে কাজটা অবশ্যই করব। আগামীকাল দুপুর 2টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দিবসের সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি থাকবেন তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা জানান। রিজভী বলেন, 12 কোটি ভোটারের মধ্যে 7 কোটি 35 লাখ শ্রমিক, কিন্তু তারা সবচেয়ে বেশি অবহেলিত। তিনি বলেন, ফ্যাসিস্টদের গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে শ্রমিকদের কর্মসংস্থান থেকে বেকার করে দেয়া হচ্ছে। বন্ধ না করে প্রশাসন নিয়োগ করে প্রতিষ্ঠান চালু রাখার প্রয়োজন ছিল বলে জানান রিজভী। বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন, আপনি সেখানে দক্ষ মানুষদেরকে ব্যবস্থাপনা তৈরি করতেন, আর যে সমস্ত মালিকরা, ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাই নয়, পুরো কমিশনকেই প্রত্যাখ্যান করছেন বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন, নারী সংস্কারের নামে ফ্যাসিবাদী অদৃশ্য মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম ফোবিয়া আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে এনসিপি, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, এবি পার্টির নেতারা বক্তব্য রাখেন। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম ফোবিয়া আমাদের করণীয় নামে সেমিনারটি আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এতে নিজেদের মতামত তুলে ধরেন জামাত, এনসিপি, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। কোরআন সুন্নাহ বিরোধী অন্তত 30 থেকে 32টা ধারা আছে। বিবাহ বহির্ভূত মায়ের সন্তানের স্বীকৃতি দিয়ে তারা এদেশের জারজ সন্তানের আমদানি করতে চায়। নারী অধিকার কর্মী সেজে সেই মানুষগুলিদেরকে কখনোই দেখি নাই আমার সেই নির্যাতিত হেনস্থার শিকার কোন নিকাবী মেয়ের পাশে দাঁড়াতে। এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে। বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন নারী নীতিমালা মেনে নেবে না। অবিলম্বে এই কমিশনের রিপোর্টকে প্রত্যাহার করতে হবে। এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি, মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন। তারা এই দেশের 92 মুসলমানের প্রতিনিধি নয়, তারা কোনো ধর্মের প্রতিনিধি নয়। কাজে আমাদেরকে মনে রাখতে হবে এই কমিশনকে আমরা প্রত্যাখ্যান করছি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, নারী সংস্কারের নামে ফ্যাসিবাদী অদৃশ্য মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। যারা নাকি এই দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, ওরা বিভিন্ন কায়দায় সুযোগ তালাশ করতেছে। ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা হীনচক্র নীল নকশা তৈরি করতে পারে। অনুষ্ঠানে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এমন জঘন্য প্রস্তাব হাসিনা সরকারও করার সাহস পায়নি। আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ, এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই। এই কমিশন নারী সমাজের প্রতিনিধিত্ব করে না, বরং এরা স্ববিরোধী বলেও মন্তব্য করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট, আমরা এটা মানব না। কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয়, অবশ্যই আমরা আন্দোলন। অনুষ্ঠানে কমিশনের 18টি প্রস্তাবনায় আপত্তি তুলে নতুন 10টি নারী সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়। অবিলম্বে কমিশন বাতিল করে আলেম, ধর্মপ্রাণ নারীদের প্রতিনিধিত্ব করে এমন মানুষদের নিয়ে কমিশন গঠনের দাবি তোলা হয়। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে গণসংহতি আন্দোলন, এনসিপি, এবি পার্টি ও ইসলামী আন্দোলন নিজেদের মধ্যে আলাদা সংলাপ শেষে এসব কথা জানান তিনি। দলগতভাবে আওয়ামী লীগের বিচারের দাবিতে ঐক্যমত পোষণ করে দলগুলোর
প্রধান নেতারা জানান প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন হতে হবে। এসএম আরিফের রিপোর্ট। জুলাই গণহত্যার বিচার, সংস্কার, নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সংলাপ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংলাপের প্রথম দিনে অংশ নেয় গণসংহতি আন্দোলন। বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, গণহত্যাকারী আওয়ামী লীগের দল হিসেবে দায়ের বিচার দেখতে চায় জনগণ। আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত গত 15 বছরের গুম, খুন, হামলা, মামলা, লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টের নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের অংশ হিসেবে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে এনসিপি ও ইসলামী আন্দোলন। সংলাপ শেষে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম জানান, নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার হতে হবে। যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার বিষয়ে একমত হয়েছেন তারা। দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং আওয়ামী লীগের যে বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের অবস্থান বলেছি, ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। এর আগে নির্বাচন ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে এবি পার্টির সাথে সংলাপ করে ইসলামী আন্দোলন। আমরা ভুল করব, ভুল সংশোধন করব, কিন্তু দিন শেষে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা একতাবদ্ধ থাকব। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। সবাইকে কৃতজ্ঞতা। রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার আদালত যে আদেশ দিয়েছিলেন সেটি প্রত্যাহার করে নিয়েছেন চেম্বার বিচারপতি। একই সঙ্গে জামিন স্থগিতের আবেদন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করা হয়েছে। ওই দিন চেম্বার জজ আদালত চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর বক্তব্য শুনবেন। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত। তার আগে দুপুরে বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনের আদেশ দেন। আইএলওর দেয়া সংশোধনী অনুযায়ী শ্রমিক আইন সংস্কারে কাজ করছে সরকার। শিগগিরই সংশোধনী ও আইনের অনুমোদন হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। মহান মে দিবস উপলক্ষে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাখাওয়াত হোসেন বলেন, মালিকদের সাথে নয়, শ্রমিকদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে চায় সরকার। সংবাদ সম্মেলনে জানানো হয়, দিবসটি উপলক্ষে সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি র্যালি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে। সেখানেই অনুষ্ঠিত হবে মূল আয়োজন। আপনারা জানেন যে আমি এর মধ্যে অনেকগুলো স্টেপ নিয়েছি। আমি মনে করি যে 99% শ্রমিকদের পক্ষেই কথাগুলো বলেছি, এই স্টেপগুলো শ্রমিকদের পক্ষেই আছে। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য ভোটার তালিকা হালনাগাদের 56টি এলাকা ধরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে যাদের 2টি ভোটার আইডি কার্ড রয়েছে তাদের যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি কার্ড বাতিল করা হবে। বুধবার 4র্থ কমিশন সভা শেষে এসব বিষয় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। 4র্থ কমিশন সভা শেষে বৈঠকের সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সালাউল্লাহ। ভোটার তালিকায় রোহিঙ্গা চিহ্নিত হলে তাৎক্ষণিকভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য আমাদের যে বিশেষ এলাকা আছে 56টা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাদ করে থাকি। আর রোহিঙ্গাদের তারপরেও প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন দীর্ঘদিন ঝুলে থাকে, এটাকে কি করে সহজীকরণ করা যায় এই আলোচনা হয়েছে বলে জানান তিনি। ক্যাটাগরি ক1, খ1 এবং গ এখন বর্তমানে মাঠ পর্যায় পর্যন্ত ডেলিগেট করা আছে। তারপরেও দেখা যায় কিছু জটিল বিষয় আছে যেগুলো সহজে সমাধান করা যায় না, সেটা আর কিভাবে সহজীকরণ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা।
এবার প্রবাসের সংবাদ। চলতি হজে বেসরকারি হজ ব্যবস্থাপনায় বাংলাদেশি হাজিদের মক্কায় বিনা ইন্টারন্যাশনালের প্রথম হাজিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, ধর্মপ্রাণ মুসলমানরা হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর মেহমানরা পবিত্র মক্কা নগরীতে আগমনকে কেন্দ্র করে মক্কায় এখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে ইবাদতময় উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশের স্বনামধন্য হজ এজেন্সি বিনা ইন্টারন্যাশনাল হজ কোম্পানির প্রথম গ্রুপ মক্কায় এসে পৌঁছালে হাজিদের বরণ করে নিতে বিনা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এক জমকালো আয়োজন করা হয়। মক্কায় তাদের আবাসন স্থলে নির্দিষ্ট অভ্যর্থনা কেন্দ্রে জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন ইউসরা আল মাশায়েরের ৩৪৭ নম্বর মক্তবের মুতাওয়াফ ইঞ্জিনিয়ার আনাস সুবগা। এ সময় হাজিদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও জায়নামাজ, তসবি, প্রয়োজনীয় মাসনুন দোয়া সম্বলিত বই, ব্যাগ এবং অন্যান্য দরকারি জিনিসপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়। অ্যারাইভাল হওয়ার পরে যে রিসেপশনে যে একবেলা খাবারের ব্যবস্থা করেছি আমাদের মোয়াল্লেমের পক্ষ থেকে। মহিলা হজযাত্রী আছে, তাদের জন্য খেদমত করে যান। সৌদি ট্রেডিশনের যে আপনার জমজম পানি, তারপরে চকলেট, এগুলো দিয়ে তাদেরকে বরণ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ استقبلنا اول فوج من حجاج بيت الله الحرام من حجاج بنغلاديش। বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাব ফ্রান্সের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি বাদল পাল জানান, রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ওভারভিলিয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট আরিয়ান খান রাসেল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শিমুমুল্লাহ। ভাইস প্রেসিডেন্ট ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্লাবের স্পন্সর বিডি ফার্নিচারের স্বত্বাধিকারী মিয়া মাসুদ, বিসিএফ এর প্রেসিডেন্ট এমডি নূর, সাংবাদিক ফেরদৌস করিম আখুঞ্জি, মোসাদ্দেক হোসেন সাইফুল, ক্লাবের সেক্রেটারি মাশেকুর রহমান, ক্লাবের বিভিন্ন কর্মকর্তা এবং খেলোয়াড়।